नवम श्रेणी सकल छात्र छात्री के स्वागत। आज के আমরা যে অংশটি পড়ব সেটি জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত রেচনেরই অংশ, রেচনের দ্বিতীয় অংশ, অর্থাৎ মানবদেহে কিভাবে রেচন ক্রিয়া সম্পন্ন হয়। তা মানবদেহে কিভাবে রেচন ক্রিয়া সম্পন্ন হয় সে সম্পর্কে জানতে হলে আগে আমাদের দেহে রেচন তন্ত্র সম্পর্কে জানতে হবে। রেচন তন্ত্র কি? মানবদেহে তথা যে কোনো জীবদেহে রেচনের কাজে সাহায্যকারী অঙ্গগুলি মিলে যে তন্ত্র গঠন করে তাকেই বলা হয় রেচনতন্ত্র। এখন মানবদেহে রেচন কার্য সম্পাদন করার জন্য কি কি অঙ্গ একত্রিত হয়ে রেচনতন্ত্র গঠন করেছে? অবশ্যই মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক রয়েছে। এর মধ্যে বৃক্কের সাথে রয়েছে গোবিনী, মূত্রনালী এবং মূত্রথলি। তাহলে অন্তত এই প্রধান চারটি অংশ একত্রিতভাবে রেচনতন্ত্র গঠন করেছে। তাহলে রেচনতন্ত্রের উপাদানগুলো কি কি রয়েছে? প্রথমেই বলছি দুখানি বৃক্ক রয়েছে। তাহলে দুটি বৃক্ক দেখতে সিম বীজের মতো হয়, বই আকৃতিতে, ওজন প্রায় 150 গ্রাম মতো হতে পারে, একটু কম বেশি হতে পারে বয়সের ভিত্তিতে। কোথায় অবস্থান করে? দুটি বৃক্ক আমাদের এই কোটিদেশীয় অঞ্চলে, আমাদের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডের থোরাসিক লাম্বার পোর্শনে কোটিদেশীয় অঞ্চলে অবস্থান করে দুটি বৃক্ক, দেখতে সিম বীজের মতো হয়। বৃক্কের বাইরে থেকে যদি দেখি আমরা একটা অবতল খাঁজ অংশ আছে যাকে হাইলাম বলে, এই অংশ থেকেই বৃক্কের বাইরে বেরিয়ে আসে গোবিনী এবং বৃক্কের বাইরে বেরিয়ে আসে দুটো নালী যাকে আমরা বৃক্কীয় ধমনী আর বৃক্কীয় শিরা বলি। তাহলে বৃক্ক ছাড়া যে নালাকার অংশটি বাইরে বেরিয়ে আসলো যাকে আমরা বলছি গোবিনী, এই ছবিটার দিকে তাকাও তোমরা একটু। তাহলে দুটি বৃক্ক ছাড়া এই যে নালাকার অংশ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বৃক্কীয় ধমনী আর বৃক্কীয় শিরাকে আমি ছোট করে দেখিয়েছি। এই বৃক্ক থেকে বেরিয়ে আসে যে নলাকার অংশটা যেটা বৃক্ক থেকে তৈরি মূত্রকে বহন করে আনবে সেটা হচ্ছে গোবিনী, এদিকে একটা এদিকে আছে, এবং দুটো গোবিনী গিয়ে উন্মুক্ত হচ্ছে একটা থলির মতো অংশ, এটাকে বলা হয় মূত্রথলি, যার মধ্যে মূত্র সাময়িকভাবে জমা থাকে এবং মূত্রথলির গায়ে থাকে কিছু পেশি, যে পেশিগুলো সংকোচন শুরু হলে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, তখনই এই মূত্র নালীপথে মূত্র আমরা দেহের বাইরে বের করে দিই। তাহলে এই যে মূত্রাশয়ের অন্তঃগাত্রে এবং এই অংশে যে পেশি থাকে, স্ফিংক্টার পেশি থাকে, ডেট্রোসার পেশি থাকে, তাদের ক্রিয়াতে কিন্তু মূত্রথলিতে চাপ সৃষ্টি হয়, ফলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। তাহলে মূত্র তৈরি হয় কোথায়? আমাদের এই বৃক্কের মধ্যে, এবং বৃক্কই হচ্ছে মানুষের প্রধান রেচন অঙ্গ। আসো তাহলে আমরা আজকে বৃক্কের গঠনটি জেনে নিই। অর্থাৎ এই বৃক্ককে যদি আমরা উলম্বভাবে ছেদ করি তাহলে বৃক্কের এই অন্তঃগঠনটি আমাদের সামনে স্পষ্ট হবে। তাহলে বৃক্কের একদম সবার বাইরে একটা আস্তরণ থাকে যাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এই যে রেনাল ক্যাপসুলের কথা বলছি তার ভিতরে বৃক্ককে দুটো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে বৃক্কের বাইরের দিকের অংশ যেটাকে বলা হয় কটেক্স, আর একটা হচ্ছে ভিতরের দিকের অংশ মেডালা। পয়েন্টিংটা দেখো, কটেক্সের অংশটাকে একটু আমি লাল লাল দিয়েছি বেশি, মেডালা অংশটাকে কত লাল করে দিই। তার কারণ কটেক্স অঞ্চলে বৃক্কে যে রক্ত আসে তার 85% রক্তই কটেক্স অঞ্চলে থাকে বলে কটেক্স অঞ্চলটা দেখতে লালাভ হয় বেশি, সেই তুলনায় মেডালা অংশে কম রক্ত যায় 15%, তাই কম লাল হয়। তাই জন্য আমি এরকম কালার পার্থক্য করেছি। তাহলে বাইরের অংশ কটেক্স, ভিতরের অংশ মেডালা। তাছাড়া বৃক্কের যে অংশ থেকে গোবিনীর সৃষ্টি হয়েছে এই অংশটাকে বলা হয় রেনাল পেলভিস। এখানে পয়েন্টিং করা নেই, এটা ফলো করো। এখান থেকে তৈরি হয়েছে এই অংশ থেকে বলা হয় রেনাল পেলভিস। আর এটা তো বলেছিলাম একটু আগেই, রেনাল ধমনী আর রেনাল শিরা যারা বৃক্কে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত দেয়া নেয়ার কাজটা অনবরত করে থাকে। আর কি আছে? এই যে বৃক্কের মধ্যে যে বললাম কটেক্স আর মেডালা, এই কটেক্স আর মেডালার অবস্থানের যদি দেখি এই অংশে অবস্থান করছে বৃক্কের গঠনগত কার্যগত একক যাকে আমরা বলি নেফ্রন। কিন্তু তুমি খালি চোখে এরকমভাবে তো অন্তর্গঠন করলে নেফ্রনগুলোকে স্পষ্টভাবে দেখতে পাবে না, কারণ নেফ্রনগুলো একসাথে গুচ্ছাকারে থাকে। তাহলে একসাথে নেফ্রনগুলো দলবদ্ধভাবে একটা গঠন তৈরি করেছে যেগুলোকে আমরা বলছি পিরামিডের আকৃতি, রেনাল পিরামিড। এখানে অল্প কটা রেনাল পিরামিড দেখানো আছে, এর চেয়ে অনেক বেশি সংখ্যক রেনাল পিরামিড থাকে। তাই রেনাল পিরামিডগুলো আসলে কিছুই না, বৃক্কের গঠনগত কার্যগত একক যাকে আমরা বলি নেফ্রন, সেই নেফ্রনের একত্রিত গুচ্ছাকার পিরামিড আকৃতির অবস্থা। তা এই বলতে গেলে এই রেনাল পিরামিডের মধ্যেই কিন্তু আসলে নেফ্রনের কার্যকারিতার মাধ্যমে মূত্র তৈরি হয়। সেটা নেফ্রনের গঠন আমরা দেখতে গিয়ে দেখবো কিভাবে হয়। তা এখানে এই যে প্রত্যেকটি বৃক্ক পিরামিড একটা নলাকার অংশে এসে উন্মুক্ত হয়েছে, এই প্রত্যেকটি নলাকার অংশ, এই যে যদি আমি এই জায়গাটাকে পয়েন্টিং করি বা এই জায়গাটাকে পয়েন্টিং করি, খেয়াল করে দেখো, বা এই জায়গাটাকে পয়েন্টিং করি, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি রেনাল পিরামিডের সংকীর্ণ অঞ্চল, যেখান থেকে রেনাল পিরামিড জাত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসবে। এইগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স।
এবং এই প্রত্যেকটি রেনাল পিরামিড থেকে আসা মাইনর ক্যালিক্সগুলো একত্রিত হয় একটা বড় জায়গায়, যাকে বলা হয় মেজর ক্যালিক্স। এবং মেজর ক্যালিক্সগুলো আলটিমেটলি মুক্ত হবে কোথায়? মেজর ক্যালিক্সগুলো এসে মুক্ত হবে একটা গঠনে, সেখান থেকে তারা আস্তে 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 গভীরিতে যাবে। এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা নেফ্রনের গঠন জানবো তখন জানতে গিয়ে বুঝতে পারবো যে এই মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স থেকে আসবে হচ্ছে বড় একটা নলাকার গঠনে, তারপরে তা গভীরিতে এসে মুক্ত হবে। তা সেটা একটু পরে আবার যখন নেফ্রনের গঠন বলবো তখন আরো ডিটেলসে বলছি। তাহলে এটা হচ্ছে বৃক্কের অন্তর্গঠন, এবং বৃক্কের অন্তর্গঠনের এই মাঝে মাঝে বৃক্ক পিরামিডের মাঝে গ্যাপ থাকে, এগুলোকে কলাম অফ বার্টিন বা বার্টিনের স্তম্ভ বলা হয়ে থাকে। তা এটা হচ্ছে একটা বৃক্কের অন্তর্গঠন। তাহলে বৃক্কের অন্তর্গঠনে এটুকু তো বুঝতে পারলাম, বাইরের অঞ্চল আছে, ভিতরের অঞ্চল আছে, রেনাল পিরামিড আছে, গভীরী উৎপত্তিস্থল আছে, এবং বৃক্কীয় ধমনী বৃক্কীয় শিরার কথা রয়েছে এখানে। এবং এই নেফ্রনের যে বৃক্কীয় পিরামিড, বৃক্কের যে বৃক্কীয় পিরামিড তার মধ্যেই অবস্থান করছে নেফ্রন, যাকে বৃক্কের গঠনগত কার্যগত একক বলছি। তার মানে এই বৃক্কটাই আমাদের প্রধান রেচন অঙ্গ, এবং আমাদের বৃক্ক কি কি কাজ করে? অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। একটা তো অবশ্যই মানবদের রেচন পদার্থ সমন্বিত মূত্রকে দেহের বাইরে বের করতে সাহায্য করে, মানে মূত্র উৎপাদন করতে সাহায্য করছে। তাছাড়াও জল সাম্য নিয়ন্ত্রণ করে। তাছাড়া জল সাম্য ছাড়াও লবণ ঘনত্ব, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া তোমার হচ্ছে রক্ত পরিস্রুতকরণে সাহায্য করে, রক্তের উপাদানগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও বৃক্কের মধ্যে বৃক্ক থেকে দুটি হরমোন তৈরি হয়, রেনিন আর এরিথ্রোপয়েটিন। রেনিন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এরিথ্রোপয়েটিন লোহিত রক্ত কণিকা পরিণতিতে বা লোহিত রক্ত কণিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কাজগুলো করে থাকে নেফ্রন। তা নেফ্রন বৃক্ক এই কাজগুলো করে থাকে। আর বৃক্কের এই কাজগুলোকে সম্পাদন করতে গেলে বৃক্কের গঠনগত কার্যগত একক সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে, যাকে বৃক্কের গঠনগত কার্যগত একক বলে। তার মানে এতক্ষণ যে কাজগুলো বললাম সেগুলো আসলে সবই নেফ্রনের কাজ, এবং নেফ্রন একত্রিত হয়েই কিন্তু বৃক্কের মধ্যে এরকম পিরামিড গঠন সৃষ্টি করেছে। তাহলে আমরা নেফ্রন না জেনে কিন্তু বৃক্কের কাজ বা বৃক্কের গঠন অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আমাদের এবার জানতে হবে নেফ্রন সম্পর্কে, যেটাকে আমি এখানে ছবিতে এঁকেছি। এই প্রতিটি বৃক্কীয় পিরামিডের মধ্যেই কিন্তু এরকম গাদা গাদা নেফ্রন রয়েছে। প্রতিটি বৃক্কে বললাম প্রায় 10 লক্ষ থাকে, যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নেফ্রন সংখ্যা কমতে থাকে। তাহলে এই নেফ্রনকে যদি দেখি আমরা, বৃক্কের গঠনগত কার্যগত একটি নেফ্রনকে আমি পৃথক করার চেষ্টা করেছি। একটি নেফ্রনে কি কি অংশ রয়েছে? নেফ্রনে প্রথমত 3টি অংশ থাকে। তাহলে আমি যদি নেফ্রনকে দেখি, নেফ্রনে কি কি অংশ রয়েছে? নেফ্রনের মধ্যে আমি পাবো ম্যালপিজিয়ান কর্পাসেলস, তাহলে ম্যালপিজিয়ান কর্পাসেলস একটা পাবো হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস, আর একটা পাবো সংগ্রাহী নালিকা। এই 3টি অংশ পাবো আমরা। এর মধ্যে এই ম্যালপিজিয়ান কর্পাসেলস যেটা বলছি, পয়েন্টিংটা থাকে এই ছবিটা, এই ম্যালপিজিয়ান কর্পাসেলসের আবার দুটো অংশ থাকে। কি কি দুটো অংশ? ম্যালপিজিয়ান কর্পাসেলসকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। একটিকে বলা হয় এই রক্তজালক সমন্বিত অংশ গ্লোমেরুলাস, আর তাকে ঘিরে আছে বায়োম্যান্স ক্যাপসুল। তার মানে ম্যালপিজিয়ান কর্পাসেলস হচ্ছে বায়োম্যান্স ক্যাপসুল, আর একটাতে রয়েছে হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস আর বায়োম্যান্স ক্যাপসুল এই দুটি অংশ নিয়ে গঠিত হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেলস। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ম্যালপিজিয়ান কর্পাসেলসের এখানে যে গ্লোমেরুলাস দেখছো সেটা আসলে কি? অর্থাৎ রক্ত যখন পরিস্রুতকরণের জন্য নেফ্রনের মধ্যে ঢোকে তখন অন্তর্মুখী ধমনিকা দিয়ে ঢোকে, বহির্মুখী ধমনিকা দিয়ে বেরোয়। খেয়াল করে দেখো, অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা একটু আমি চড়া করেছি, বহির্মুখী ধমনিকার ব্যাসটা একটু ছোট করেছি। এটা ভুলবশত না, এইরকমই হয় গঠন। কারণ রক্তচাপ যদি এই দিতে হয় এখানটায় গ্লোমেরুলাসের মধ্যে, রক্তকে পরিস্রুত করার জন্য একটা চাপ দিতে গেলে এই অন্তর্মুখী ধমনিকার ব্যাসটি চওড়া হতে হবে, বহির্মুখী ধমনিকার ব্যাসটি পাতলা হতে ছোট হতে হবে, যাতে একক সময় যে পরিমাণ রক্ত ঢুকবে সেই পরিমাণ রক্ত বেরোতে না পারলে কিছু পরিমাণ রক্ত এখানে থেকে রক্ত পরিস্রুতকরণের জন্য একটা চাপ সৃষ্টি করবে। তাহলে এই অন্তর্মুখী ধমনিকা বহির্মুখী ধমনিকার সংযোগস্থলে যে রক্তজালক, এই রক্তজালকটাকে বলছে গ্লোমেরুলাস। আর এই গ্লোমেরুলাসকে ঘিরে অবস্থান করছে একটা কাপের সদৃশ অংশ, এই কাপ সদৃশ অংশটাকে বলছে বায়োম্যান্স ক্যাপসুল। এই বায়োম্যান্স ক্যাপসুলের ভিতরের দিকের অংশ, বাইরের দিকের অংশ রয়েছে। ভিতরের দিকের অংশকে বলা হয় ভিসেরাল স্তর, বাইরের দিকের অংশকে বলা হয় প্যারাটাল স্তর।
তাহলে এটা ছিল হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসাস। ম্যালপিজিয়ান কর্পাসাসের পরে হচ্ছে বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকার তিনটে অংশ রয়েছে, নিকটবর্তী সংবদ্ধ নালিকা যাকে ইংরেজিতে বলা হয় পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, তারপর আছে হেনলির লুপ যেটা ইউ আকৃতির হয়ে থাকে, আর তারপর থাকে দূরবর্তী সংবদ্ধ নালিকা যাকে বলা হয় ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, এই যে দূরবর্তী সংবদ্ধ নালিকা। এবং দূরবর্তী সংবদ্ধ নালিকা গিয়ে শেষে মুক্ত হয় কোথায়, একটা বড় অংশ যেটাকে সংগ্রাহী নালিকা বলে। এই সংগ্রাহী নালিকার এই সাইডগুলো এরকম গাছের মতো শাখা শাখা রেখেছি, তার কারণ এখানে যেমন একটা নেফ্রনের দূরবর্তী সংবদ্ধ নালিকা যুক্ত হচ্ছে, সেরকম এখানেও একটা যুক্ত হবে, এখানেও যুক্ত হবে, এখানেও যুক্ত হবে। অর্থাৎ একটি সংগ্রাহী নালিকাতে অনেকগুলি এরকম নেফ্রনের অংশ যুক্ত হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সাধারণভাবে ভাবলে একটি নেফ্রনের গঠন। এবার বলি এই নেফ্রনের সঙ্গে এইখানকার মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্সের সম্পর্কটা কিভাবে। তাহলে প্রত্যেকটি নেফ্রনের শেষে রয়েছে দূরবর্তী সংবদ্ধ নালিকা, এরকম প্রত্যেকটি নেফ্রনের দূরবর্তী সংবদ্ধ নালিকা এসে যুক্ত হচ্ছে সংগ্রাহী নালিকাতে। এরকম অনেকগুলি সংগ্রাহী নালী একত্রিত হয়ে যুক্ত হচ্ছে একটা গঠন, তাকে বলা হয় বেলিনিন নালী। এরকম বেলিনিন নালীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উন্মুক্ত হয় মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্সগুলো উন্মুক্ত হয় মেজর ক্যালিক্সে, এবং সবশেষে মেজর ক্যালিক্সগুলো রেনাল পেলভিসে মুক্ত হয়। তারপর রেনাল পেলভিস থেকে গভীর মাধ্যমে মূত্রাশয়ে এসে জমা থাকে। তাহলে এখানটায় আমরা যদি নেফ্রনের কথা বলি, তাহলে ম্যালপিজিয়ান কর্পাসাস, বৃক্কীয় নালিকা, সংগ্রাহী নালিকা। এর মধ্যে মনে রাখো ম্যালপিজিয়ান কর্পাসাসের পরে যে বৃক্কীয় নালিকার মধ্যে নিকটবর্তী সংবদ্ধ নালিকা, এই অংশে সবচেয়ে বেশি পুনঃশোষণ হয়, মূত্র তৈরির সময় আমি ডিটেলস বলছি। এরপরে হেনলি লুপ অংশ হালকা হালকা পুনঃশোষণ হয়। হেনলি লুপের চারটে অংশ থাকে, একটা মোটা অধোগামী বাহু, সরু অধোগামী বাহু, সরু ঊর্ধ্বগামী বাহু, মোটা ঊর্ধ্বগামী বাহু, চারটে অংশ। মোটা অংশ, সরু অংশ যেটা নামছে, সরু অংশ, মোটা অংশ যেটা উঠছে। আর দূরবর্তী সংবদ্ধ নালিকাতে আংশিকভাবে হরমোনের প্রভাবে শর্ত সাপেক্ষে পুনঃশোষণ হয়ে থাকে। তা এই হচ্ছে আমাদের নেফ্রনের গঠন। এরকম অনেকগুলো নেফ্রন একত্রিত হয়ে একটা বৃক্কীয় পিরামিড তৈরি করেছে। আর একটা কথা বলবো, যে সকল মানুষের উচ্চ রক্তচাপ থাকে তাদের জন্য কিন্তু কিডনির খুব ক্ষতি হতে পারে, কারণ উচ্চ রক্তচাপ এই গ্লোমেরুলাস যে সূক্ষ্ম রক্তজালক যে কিনা এখানে ছাঁকনি তৈরি করে। আমরা যেমন ফিল্টার দিয়ে জল ছেঁকে, বাড়িতে ফিল্টার দিয়ে জল ছেঁকে পরিশুদ্ধ জল, পানীয় জল পাই, ঠিক তেমনি আমাদের রক্তকে ছাঁকার যন্ত্রটা হচ্ছে এইখানটায় আছে। রক্তকে ছাঁকার যন্ত্রটা ঠিক এই জায়গাটায় থাকে, যেটাকে পরিস্রাবক ঝিল্লি বা ফিল্ট্রেশন মেমব্রেন বলে। সেটা আসলে এই গ্লোমেরুলাস আর তোমার এই বায়োমেন্স ক্যাপসুলের যে ভিসেরাল পর্দা সেটা মিলে তৈরি করে। এবং এই পরিস্রাবক ঝিল্লিটি মানে ওই গ্লোমেরুলাস পর্দাটি যদি নষ্ট হয়ে যায়, রক্তজালকটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই উচ্চ রক্তচাপ থাকলে এই একটা স্তরের রক্তজালক সহজেই ফেটে যেতে পারে। তাই উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করে, এবং উচ্চ রক্তচাপ ব্যক্তির কিন্তু কার্যকরী নেফ্রন সংখ্যা দিন দিন কমতে থাকে। তাহলে এটা ছিল হচ্ছে নেফ্রনের গঠন, অর্থাৎ নেফ্রন কী কী অংশ নিয়ে গঠিত। এবার একটু আমরা জেনে নিই কী করে আমাদের দেহে মূত্র তৈরি হয়। মূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ অংশ সেই নেফ্রন বা বৃক্কের কথাই বলতে হবে। তাহলে মূত্র তৈরি হয় কিভাবে? মূত্র তৈরির কথা বলতে গেলে আমাদের বলতে হবে যে মূত্র তৈরি হওয়ার ক্ষেত্রে কতগুলো পর্যায়ক্রমিক ঘটনা ঘটে। সেই পর্যায়ক্রমিক ঘটনার মধ্যে যদি দেখি আমরা মূত্র উৎপাদন, সেই মূত্র উৎপাদনের পর্যায়ক্রমিক ঘটনাগুলো কি কি ঘটবে, তার পর্যায়ক্রমিক ঘটনার কথা বললে সবার প্রথমেই বলতে হয় পরা পরিস্রাবণ। পরা পরিস্রাবণ ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একক সময়ে যে পরিমাণ রক্ত অন্তর্মুখী ধমনিকা দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করলো, সেই পরিমাণ রক্ত বহির্মুখী ধমনিকা দিয়ে বেরোতে পারলো না। ফলে কিছু পরিমাণ রক্ত সর্বদাই গ্লোমেরুলাসের মধ্যে থেকে যাচ্ছে, ফলে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয় ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। সেই কার্যকারী চাপের কারণে সবসময় পরা পরিস্রাবণ হয়, অর্থাৎ রক্তটা ছাঁকতে থাকে। রক্তটা ছেঁকে ভালো রক্তটা বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যায়, আর কিছু উপাদান এই ছাঁকনি দিয়ে এই নিচে চলে আসে। তাহলে এখানে একটা কথা বলতে হবে যে পরা পরিস্রাবণ ব্যাপারটা কি দাঁড়ায়। চাপ প্রয়োগের মাধ্যমে রক্ত একটি কোলেট জাতীয় পদার্থ, এই কোলেট জাতীয় পদার্থ থেকে কেলাস জাতীয় পদার্থগুলোকে পৃথক করে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে পরা পরিস্রাবণ, যেটা সম্পন্ন হয় এই পরিস্রাবক ঝিল্লির মাধ্যমে, এবং এটা সম্পন্ন হয় এই ম্যালপিজিয়ান কর্পাসাসের মাধ্যমে। তাহলে পরা পরিস্রাবণ প্রথম পয়েন্ট। তারপরে দ্বিতীয় পয়েন্ট আসছে হচ্ছে পুনঃশোষণ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ রক্তকে ছেঁকে ফেলার পর অনেক দরকারি উপাদানই ছাঁকনি দিয়ে বেরিয়ে গেছে। মানে রক্তকে যখন ছেঁকে ফেলছি, ছাঁকার পরে অনেক দরকারি উপাদান যখন বেরিয়ে এসছে, সেই উপাদানগুলো যদি মূত্রের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে যায়, তাহলে তো দেহের অনেক লস হয়ে যাবে। তাই দেহের যাতে লস না হয়, তাই জন্য সেই দরকারি উপাদানগুলো যখন বৃক্কীয় নালিকা দিয়ে পাস করবে, তখনই এই দূরবর্তী সংবদ্ধ নালিকার কিছু এই বহির্মুখী ধমনিকার রক্তজালকে ঘিরে রাখে, এবং সেগুলো সব পুনঃশোষণ করে দেবে, রক্তের মধ্যে পুনঃশোষিত হয়ে চলে যাবে।
তাহলে এইখান থেকে পাস করার সময় রক্তের মধ্যে চলে যাবে দরকারি উপাদানগুলো, তাহলে পুনঃশোষণ। সেই জন্য পুনঃশোষণের মধ্যে নিকটবর্তী সংবর্তনালিকা, হেনরির লুপ এবং দূরবর্তী সংবর্তনালিকা সব অংশই পুনঃশোষণ হয়। সবচেয়ে বেশি হয় নিকটবর্তী সংবর্তনালিকাতে। কি কি পুনঃশোষণ হয় নিকটবর্তী সংবর্তনালিকাতে? NaCl, জল, গ্লুকোজ, এগুলো প্রধান। অ্যামাইনো অ্যাসিডস, এগুলো প্রধান উপাদান যেগুলো পুনঃশোষিত হয়। এখানে মনে রাখো সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে সোডিয়ামকে শক্তি খরচ করে শোষণ করে, ক্লোরাইড আয়নিক ভারসাম্যের জন্য এমনি শোষণ হয়। এখানে যেহেতু লবণ শোষণ হচ্ছে তাই বাধ্যতামূলকভাবে জলের পুনঃশোষণ ঘটে। গ্লুকোজও শোষিত হয় এখানে, অ্যামাইনো অ্যাসিডও শোষিত হয় নিকটবর্তী সংবর্তনালিকাতে, সবচেয়ে বেশি পুনঃশোষণ ঘটে। এরপরেই চলে আসছে হেনরির লুপ। হেনরির লুপেও পুনঃশোষণ হয়, কিন্তু হেনরির লুপে লবণ আর জল নিকটবর্তী সংবর্তনালিকার চেয়ে কম পরিমাণে শোষিত হয়। এখানে লবণ আর জল শোষণের মাধ্যমে আসলে এই পরিস্থিত তরল যেটা পাস করে এই বৃক্কনালিকা দিয়ে সেটাকে গাঢ় করা হয়। এরপরে যখন দূরবর্তী সংবর্তনালিকায় চলে আসে, দূরবর্তী সংবর্তনালিকাতেও দুটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অ্যালডোস্টেরন আর ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই দুটো হরমোনের প্রভাবে NaCl এবং জলের পুনঃশোষণ হয়। এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, অ্যালডোস্টেরন এবং ADH এর উপস্থিতি না থাকলে কিন্তু জলের বা লবণের পুনঃশোষণ হবে না। NaCl কে পুনঃশোষণ হতে গেলে অ্যালডোস্টেরন দরকার, জলের পুনঃশোষণ হতে গেলে ADH দরকার। তাই এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে পুনঃশোষণ হয়, এক্ষেত্রে জলের শর্ত সাপেক্ষ পুনঃশোষণ ঘটে। কিন্তু বলেছিলাম নিকটবর্তী সংবর্তনালিকাতে কিন্তু জলের বাধ্যতামূলক পুনঃশোষণ ঘটে। তাহলে এটা ছিল বৃক্কনালিকার পুনঃশোষণের কথা বললাম। সংগ্রাহী নালিকাতেও আংশিকভাবে জল লবণের পুনঃশোষণ ঘটতে পারে ADH এর প্রভাবে। এরপরেই পুনঃশোষণের পরেই আসছে কি, পুনঃশোষণের পরেই আমরা বলবো কিছু নতুন পদার্থ ক্ষরণ হবে আর নতুন পদার্থের সংশ্লেষ হবে। তাহলে ক্ষরণের কথা বললে বৃক্কনালিকা দিয়ে যখন পাস করছে তখন কিছু পদার্থ ক্ষরিত হতে থাকে, যেমন বাইকার্বনেটের কথা বলতে পারি, ক্ষরিত হতে পারে, হিপিউরিক অ্যাসিডের কথা বলতে পারি, ক্ষরিত হতে পারে, বা কি তোমার হচ্ছে কিছু লবণের কথা বলতে পারি, তারা ক্ষরিত হতে পারে। তাহলে এই যে কথাগুলো বললাম যে যখন পাস করছে পরিস্থিতি তরল তখন ক্রিয়েটিনিন ক্ষরিত হতে পারে, বাইকার্বনেট ক্ষরিত হতে পারে, হিপিউরিক অ্যাসিড ক্ষরিত হতে পারে। তাহলে এই সকল উপাদানগুলো ক্ষরিত হতে পারে। এবং সবশেষে বলবো নতুন পদার্থের কিছু সংশ্লেষ, নতুন পদার্থের সংশ্লেষ, অর্থাৎ বৃক্কনালিকা দিয়ে যখন পরিস্থিতি তরল পাস করছে তখনই বৃক্কনালিকার কোষ থেকে কিছু পদার্থ ক্ষরিত হয়ে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে, নতুন কিছু পদার্থ সংশ্লেষ হয়ে সেগুলোই মূত্রের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে এই চারটে ঘটনা, চারটে ধাপের মাধ্যমে এই পরিস্থিত তরল যখন এখান দিয়ে পাস করছে তখন সেটা মূত্রে রূপান্তরিত হয় এবং সবশেষে তারা সংগ্রাহী নালিকার মাধ্যমে গিয়ে বেলনিন নালীতে মিশে, বেলনিন নালী থেকে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে গভীনি দিয়ে মূত্রাশয় জমা থাকে, পরে মূত্রাশয় থেকে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। এইভাবে আমাদের দেহে মূত্র উৎপাদন হয়। মানুষের ক্ষেত্রে মূত্র উৎপন্নের ধাপ তোমাদের পড়তে হবে ভালো করে। এরপরে চলে আসি লাস্ট এই মানে এই রেচন জৈবনিক প্রক্রিয়ার লাস্ট একটা অংশ, সেটা হচ্ছে মানবদের প্রধান রেচন অঙ্গ। তো আমি বলেছি বৃক্ক, কিন্তু বৃক্ক ছাড়া কি আর কোনো সাহায্যকারী রেচন অঙ্গ আছে? অর্থাৎ মানবদের কিছু আনুষঙ্গিক রেচন অঙ্গ আমরা পাই। তাহলে সাহায্যকারী রেচন অঙ্গ বা আনুষঙ্গিক রেচন অঙ্গগুলো কি কি সে সম্পর্কে একটু জানি। সাহায্যকারী রেচন অঙ্গগুলোর মধ্যে রয়েছে, সাহায্যকারী রেচন অঙ্গ যদি দেখি আমরা তাহলে কি রয়েছে সাহায্যকারী রেচন অঙ্গ। সবার প্রথমেই আসি ত্বক, আমাদের স্কিন। আমাদের ত্বককে যদি দেখি, ত্বকে দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থি থাকে, একটা থাকে সিবেসিয়াস গ্রন্থি, একটা থাকে ঘর্মগ্রন্থি। সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম বেরোয়, দেখবি অনেকেই সকালবেলায় ঘুম থেকে উঠলে নাকের ওপরটা বা স্কিনের ওপরে তেল তেল জমা থাকে, এটা হচ্ছে সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ সিবাম। এই সিবামের সাথে কিছু কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন জাতীয় পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়। আর এই যে ঘর্মগ্রন্থি, যেটা তো সবাই জানি, আমরা অনবরত ঘামতে যখন থাকি ঘামের সাথে জল এবং লবণ NaCl দেহের বাইরে বেরিয়ে গিয়ে রেচিত হয়। তাহলে ঘর্মগ্রন্থির মাধ্যমে এবং সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ক্ষরণ মানে কিছু পদার্থ দেহের বাইরে বেরিয়ে গিয়ে রেচিত হয়। তাই আমাদের ত্বক হচ্ছে একটি সাহায্যকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ত্বক ছাড়া কে কাজ করতে পারে? ফুসফুসের কথা বলি, ফুসফুসও সাহায্যকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ফুসফুস কি করে? অনবরত ফুসফুস নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে এবং সাথে কিছু জলীয় বাষ্প বের করে দিচ্ছে। যখন তুমি মুখ থেকে যে হাওয়াটা বেরোচ্ছে একটু হাতে ধরো, এখানটা থেকে একটু ভেজা ভেজা, তার মানে কিছু জলীয় বাষ্প সর্বদাই বেরোয়, আর কার্বন ডাইঅক্সাইড তো অনবরত বেরোচ্ছে। যদি আমরা প্রতি ঘন্টার হিসাব করে দেখি তাহলে দেখবো প্রায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড আমরা 1 ঘন্টায় বের করি। আর যদি সারা দিনের জলের কথা ভাবি, প্রায় 400 ml জলীয় বাষ্প আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করি। তার মানে ফুসফুস জল
বা যেটাকে বলছি আমরা জলীয় বাষ্প, আর কার্বন ডাইঅক্সাইড বের করার মাধ্যমে আনুষঙ্গিক রেচনাঙ্গ হিসেবে কাজ করছে। আর একটি গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক রেচনাঙ্গ রয়েছে আমাদের, সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ কি করে? যকৃৎ তো মানুষের প্রধান রেচন পদার্থ ইউরিয়া তৈরি করে। আসলে আমরা যে সকল প্রোটিন জাতীয় পদার্থ খাই সেগুলোকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু অ্যামোনিয়া তো খুব হাই টক্সিক, খুব বিষাক্ত, তাই তাড়াতাড়ি করে তাকে অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়ায় কনভার্ট করতে হয়। তাহলে ইউরিয়া তৈরি করে মানুষের যেটা প্রধান রেচন পদার্থ সেটা যকৃৎ করে। তাছাড়াও যকৃতে বুড়ো আরবিসি অর্থাৎ বয়স্ক আরবিসিগুলো ভেঙে গিয়ে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হয়, যেটা পিত্তের রঞ্জক রূপে পিত্তের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে। তাছাড়া আর কি হয়, এইগুলো ছাড়াও তুমি যদি দেখো সামান্য কোলেস্টেরল, তারপরে তোমার লেসিথিন জাতীয় পদার্থ, এগুলোও তোমার ভারী ধাতব বিষ, ধাতব বিষ মানে পারদ, তামা, অর্থাৎ আমরা আমাদের খাদ্যের মাধ্যমে যদি কোনো ধাতব বিষ গ্রহণ করে ফেলি সেটাও পিত্তের মাধ্যমে আলটিমেটলি পিত্ত এবং পিত্ত থেকে আবার মলের মাধ্যমে বেরিয়ে যাবে দেহের বাইরে। তাই যকৃৎ আনুষঙ্গিক রেচনাঙ্গ হিসেবে কাজ করে। তাই এই তিনটে আনুষঙ্গিক রেচনাঙ্গ ছাড়াও আর কি আনুষঙ্গিক রেচনাঙ্গ হতে পারে, যেমন লালাগ্রন্থির মাধ্যমে কিছু জল ধাতব বিষ দেহের বাইরে বেরিয়ে যায়। বৃহতন্ত্রের মাধ্যমেও আমাদের কিছু মলের সঙ্গে ধাতব বিষ রেচন পদার্থ রূপে বেরিয়ে যেতে পারে। তাহলে এগুলো আনুষঙ্গিক রেচনাঙ্গ হতে পারে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরো রেচনের ঘটনাটা, তোমরা ভালো করে পড়বে।